আমরা গত দিনের একটু কাজ দেখে আসি। কি বললা, তোমার হচ্ছে প্রমোশনস নামে নিলে হচ্ছে না, যে কোনো নামেই নিতে পারবা। এখানে শুধু কি করতে হবে, আর একটা কাস্টম পোস্ট দরকার হলে এই যে রেজিস্টার পোস্ট টাইপ, এইটাকে কপি করতে হবে। এখানে তুমি এই নামটা ভিন্ন হতে হবে। মনে করে এই নামটা দিলাম যে কুদ্দুস বয়াতি। এখানে তোমার যাই থাকুক না কেন, ওয়ার্ডপ্রেস এত দেখবে না। প্রমোশনস নামে আছে, আমি জাস্ট মেনু আইকনটা চেঞ্জ করে দিই। মেনু আইকন কি দিব, এখানে কি আছে বলো তো, একটা নাম বলো তো ডিফারেন্ট। হ্যাঁ, NAME TAG নেম ট্যাগ। আচ্ছা, এটা দিলেই কিন্তু আমার হচ্ছে ইয়ে হয়ে যাবে, লোকাল হোস্ট। ওয়ার্ডপ্রেস এত কিছু দেখবে না। এই যে যে নামে দাও না কেন, পোস্ট পোস্ট নেম হচ্ছে ভিন্ন হতে হবে। এখানে যা আছে কিনা সেটাই আসবে, ঠিক আছে। জাস্ট এই যে এইটা যেন ভিন্ন হয়, রেজিস্টার পোস্ট টাইপ এটা ভিন্ন হলেই হবে। তারপরে এর নিচে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, তাহলে কাস্টম পোস্ট রেজিস্টার হবে। যে কোনো নামে দিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে দুইটা কাস্টম পোস্ট এখানে নেওয়া যায়। আর কোয়েরির ব্যাপারটা একটু দেখাই দিয়ে আসি। টেমপ্লেট ইন্ডেক্স পিএসপি, এখানে আমরা পোস্ট কোয়েরি করছি। পোস্ট কোয়েরি করার জন্য আমার একটা গ্লোবাল পোস্ট নিয়ে নিতে হবে। আর্গুমেন্টগুলোতে আমার পোস্টের সেটিংসটা দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যে পোস্ট পার পেজ কয়টা হবে, পোস্ট টাইপ কয়টা হবে, এখানে আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। আর এখানে একটা ভেরিয়েবল নিতে হবে যে আর্গুমেন্ট থেকে তুমি পোস্টগুলো নাও গেট পোস্ট করে, তারপরে সেই পোস্টকে আমরা ফোর্স করব। ফোর্স এখানে শিখে নিলে পরবর্তীতে আমাকে ডাইনামিক ডাটা নিতে সুবিধা হবে। এখান থেকে ফোর্স যদি আমরা শিখে নেই যে ইয়োর পোস্ট অ্যাজ পোস্ট, ইয়োর পোস্টকে পোস্ট হিসেবে মনে করে পোস্টের যেই ডাটাগুলো সেইগুলো এখানে নিয়ে আসো। আচ্ছা, আর কাস্টম ফিল্ড আমরা দেখাতে চাইছিলাম গতদিন, কিন্তু বিদ্যুৎ চলে গেছিল বোধহয় দেখাইতে পারিনি। আচ্ছা, এই হচ্ছে পোস্ট কোয়েরি, যে এখানে সেটিংসগুলো দিয়ে দিতে হবে আর শেষে কিন্তু ইনফোর্স করতে হবে। আমরা এখানে ফোর্স করছি, ইনফোর্স করতে হবে। আচ্ছা, তো এখন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা ভেরিয়েবল নিব। আমরা এখানে দেখছি যে কাস্টম পোস্ট নিয়ে আসলাম, এখানে পোস্ট টাইটেল দা টাইটেল নিয়ে আসলাম, টাইটেল দা কন্টেন্ট নিয়ে আসলাম, কন্টেন্ট। কিন্তু আমাদের আইকনগুলো চেঞ্জ করা দরকার, কারণ আমরা যদি দেখি আমাদের সাইটে সবগুলো একই আইকন চলে আসছে, কিন্তু এখানে একই আইকন আসবে না। ইউজার তার ইচ্ছা মতো আইকন ডিফাইন করতে পারবে, এই যে আইকনগুলো তার ইচ্ছা মতো ডিফাইন করতে পারবে। তো সেই জন্য আমরা ব্যবহার করব কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে, ফাংশনস পিএইচপিতে যেখানে পোস্ট রেজিস্টার করছি সেখানে অবশ্যই কাস্টম ফিল্ডস নামে যে সাপোর্টসটা দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু কাস্টম ফিল্ডস পাবে না। তো কাস্টম ফিল্ডস পাওয়ার পরে এখানে আমরা কাস্টম ফিল্ডস যদি দেই সেক্ষেত্রে আমরা সেট করতে পারবো। এখানে একটা অসুবিধা হচ্ছে যে ইউজার, আচ্ছা এখানে রিলোড দেই একটু, প্রমোশনস অ্যাড নিউ। ইউজারের একটা প্রবলেম এখানে হবে যে তার কাস্টম ফিল্ডের নামটা জানতে হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা এমন একটা সেটিংসের ঘর তৈরি করতে পারতাম যেখানে হচ্ছে জাস্ট ইউজার আইকনগুলো সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে দেবে, তার কোনো কোনো কিছু জানা লাগবে না। তো এটা আমরা পরে সেট করব। এটাকে বলা হচ্ছে যে মেটা বক্স। ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলো হচ্ছে মেটা বক্স, যে মেটাগুলো দেওয়ার জন্য যে বক্স সেটা হচ্ছে মেটা বক্স। তো আমরা আপাতত এমনি কাস্টম ফিল্ডের যে ইউআই সেই ইউআইটাই দিয়ে দিয়ে দিব। যেমন এইটা হচ্ছে, এখানে আমরা আইকন দিব যে প্রোমো, এটা হচ্ছে আইডি। আর এখানে হচ্ছে আমরা আইকন দিব। তো এখানে কি ব্যবহার করা আছে, ফন্ট অসাম ব্যবহার করা আছে। ফন্ট অসামের একটা আইকনের নাম বলো তো, স্টার। তো আমরা স্টার আইকন ব্যবহার করব এখানে। তো অবশ্যই এখানে স্টারটা আসবে, তাই না? তো এখানে এফ এ স্টার যদি আসে, আচ্ছা ওটা কিসের, এখানে একটু দেখে আসি। অ্যাডজাস্ট, আমার মনে হয় অ্যাডজাস্ট ড্যাশ ও ছিল কিনা, না। আচ্ছা, ওটা একটু কেটে দিয়ে আসি, ওটা বোধহয় এখানে থাকার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো আইকনের নামটা আসবে হচ্ছে এখানে এফ এ। এখানে আমাদের আইকনের নামটা দরকার, যে আইকনটা আমরা কাস্টম পোস্টে মানে প্রতি কাস্টম পোস্টে দিয়ে দিব, সেই আইকনের নামটা এখানে আসবে। তো সেই জন্য আমরা এখানে নিয়ে নিলাম যে এখানে একটা নাম দিব আমরা,
একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম আপনি যে কোনো কিছুই দিতে পারেন, সেক্ষেত্রে এখানে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ব্যবহার করতে হবে। তো প্রোমো আইকন, আর এটার সাথে মিল থাকতে হবে কোনটার, যে আইকনটা আমরা ইউজ করছি, যে প্রোমো আন্ডারস্কোর আইকন যেটা ইউজ করছি সেইটা এখানে থাকতে হবে। অর্থাৎ প্রোমো আইকন নামে যে ভেরিয়েবলটি নিলাম সে গেট পোস্ট মেটা থেকে নেবে এইটা। তো এবার এইটা এখানে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, পিএইচপি ইকো $, যেটাকে প্রিন্ট করব সেইটা পিএইচপি শেষ। তো তাহলে প্রোমো আইকনগুলো এখানে আসবে। তো এবার একটা প্রবলেম হবে, আমরা এখানে প্রোমো আইকন দিয়ে এখানে অ্যাড কাস্টম ফিল্ড, এখানে আপডেট, এবার এখানে যাই, এখানে গেলে দেখা যাবে যে আমরা যেটার প্রমোশন আইকন দিয়েছি সেটার আইকনটা এখানে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আসলে তো এটা হওয়া উচিত ছিল না, যে এখানে আমরা চাচ্ছি যে ডিফল্ট একটা আইকন থাকুক, ইউজার যেটা ডিফাইন করবে সেটা আসবে, আর যদি ডিফাইন না করে সেক্ষেত্রে ডিফল্ট একটা আইকন আসবে। তো এই জন্য আমাদের ইফ ইলস এখানে যে স্টেটমেন্টটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো এখন সেইটা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে পিএইচপি ইফ, এখানে হচ্ছে আমার ভেরিয়েবল, তারপর এখানে কন্টেন্ট দিব, তারপরে পিএইচপি ইলস, তারপরে এখানে পিএইচপি ইনডিফ। তো এবার এখানে কি দিব, যদি প্রোমো আইকন থাকে, তার মানে এখানে জাস্ট এটা দিয়ে দিতে হবে। যদি প্রোমো আইকন থাকে সেই ক্ষেত্রে শো করবে হচ্ছে প্রোমো আইকনটা শো করবে এখানে, আর যদি না থাকে সেক্ষেত্রে ডিফল্ট ভাবে আমি একটা আইকন দেই অ্যাডজাস্ট। তো তাহলে এখন কি হবে, এখন হচ্ছে ডিফল্ট একটা আইকন এখানে চলে আসবে যদি ইউজার আইকন ডিফাইন না করে, আর যদি ইউজার আইকন ডিফাইন করে দেয় সেক্ষেত্রে ইউজারের যে আইকনটা সেই আইকনটাই চলে আসবে। আচ্ছা, আরেকটা আইকনের নাম বলো। হ্যাঁ, ইউজার, অর্থাৎ যে কোনো আইকন এখানে এখন দিয়ে দেওয়া যাচ্ছে, আর যদি আইকন না দেয় তাহলে এরকম আসবে। তো আমরা এইভাবে যে কোনো কাজ এইভাবে করতে পারি। এই একটা ইফ এলস তোমরা যদি শিখে নিতে পারো সেক্ষেত্রে যে কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে পেজ টাইটেল হবে না, পেজ টাইটেল না দিলে সেটা এইচটিএমএলটাই শো করবে না, সেটা করতে চাইলে এইভাবে করা যায়। তো এরকম আছে, যেমন এই যে এখানে পেজ টাইটেল না দিলে এই যে H4 ক্লাস এটা আসবে না, কিন্তু এখন কিন্তু এই H4 আসবেই, পেজ টাইটেল দেই আর না দেই, ঠিক আছে। এইভাবে এই জিনিসগুলো সেট করা যায়। তো এটা হচ্ছে ইফ এলস এর কাজ। এবং যেই আমরা নিয়ে নিলাম যে কোনো কাস্টম ফিল্ড। আচ্ছা, কাস্টম ফিল্ডের ব্যাপারে আরেকটু বলি। এই যে প্রোমো আইকন, এই আইকনটা দেখা যাচ্ছে প্রোমো আইকন গেট, এটা হতে পারে, এটা হলে এখানে জাস্ট চেঞ্জ হবে এইটার মানে হচ্ছে এইটা হচ্ছে আমরা যে এটা ব্যবহার করছি, শব্দ করো না, এটা হচ্ছে ব্যবহার করছি হচ্ছে পোস্ট থেকে, পোস্টে যে আইডিটা আমরা দিচ্ছি এই যে এখানে প্রোমো আইকন, সেইটা কিন্তু এখানকার কোডের এই অংশটুকু। গেট পোস্ট মেটা তুমি যদি দেখতে চাও সেক্ষেত্রে এখানে কোডেক্স থেকে সার্চ করে দেখতে পারবা গেট পোস্ট মেটা। আচ্ছা, নেট নেই, তো এখান থেকে কোডেক্স থেকে সার্চ করে দেখবা যে এখানে হচ্ছে পোস্ট আইডি, অর্থাৎ এক একটা পোস্ট থেকে আসবে। তো এইভাবে ইচ্ছা মতো আমরা আনলিমিটেড নিতে পারবো। তো এখন যদি তোমার কোনো ওয়ার্ডপ্রেস ক্লায়েন্ট বলে যে আমার থিমে একটা সেকশন থাকবে পোর্টফোলিও যুক্ত করার জন্য, একটা সেকশন থাকবে, আমি পোর্টফোলিও যুক্ত করব এবং সেগুলো একটা পেজে কোয়েরি করে দেখা যাবে, পারবা এটা করতে? জাস্ট সেই থিমের ফাংশন পিএইচপিতে যাবা, ফাংশন পিএইচপিতে গিয়ে যেই কোডটা আছে কাস্টম পোস্টের, সেই কাস্টম পোস্টের কোডটা দেবা, এই যে এইটুকু কাস্টম পোস্টের এই কোডটুকু দেবা। যদি দেখবা যে এরকম কাস্টম পোস্টের জন্য করা আছে কিনা কোনো ফাংশন, সেখানে রেজিস্টার পোস্ট টাইপটা দিয়ে দেবা। এক একটা রেজিস্টার পোস্ট টাইপ মানে হচ্ছে এক একটা কাস্টম পোস্ট, তুমি চাইলে অনেকগুলো কাস্টম পোস্ট তৈরি করতে পারবা। তো কাস্টম পোস্ট তৈরি করার পরে এখানে সেটিংসগুলো দেবা, এবার যেখানে দরকার সেখানে গিয়ে জাস্ট তোমার ওই HTML এর মধ্যে এভাবে কল করবা। তার ওইখানে দরকার হতে পারে লার্জার ইমেজ, দেখা যাচ্ছে যে ক্লিক করলে বড় ইমেজ এক্সপান্ড হবে, যদিও আমরা এটা করব এখানে ইমেজগুলো নিয়ে আসা।
তো এইভাবে যে কোনো জায়গাতে যে কোনো থিমেই যুক্ত করা সম্ভব এইভাবে। তো এইটা হচ্ছে একটা কোড যেটা দিয়ে আমরা কাস্টম ফিল্ডকে কল করতে পারি নিজের ইচ্ছা মতো। আচ্ছা, তারপরে দেখি নিচে আর কি কি সেটিংস আছে। এটা একটা স্লাইডার। আচ্ছা, এই স্লাইডারটা কিরকম একটু দেখে আসি। এই যে এক একটা স্লাইডার ইউএল ক্লাস স্লাইডস এর মধ্যে হবে হচ্ছে এক একটা স্লাইডারের ইমেজগুলো চলে আসবে। আচ্ছা, আমরা এটা করে দিব। তো এইখানে এবার আসো যে এই যে কাস্টম এইটা রেজিস্টার করলাম, এখানে যদি আমার আরেকটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে আরেকটা নিতে পারি এবং আমরা যে ইমেজটা কিভাবে কাস্টমাইজ করতে পারি, এটা একটা খুব বড় ব্যাপার। যে কোনো সাইজের ইমেজই আমি মিডিয়া ম্যানেজার দিয়ে আপলোড করব এবং সেটা নেওয়ার সময় তো এই জিনিসটা আমাদের খুব বেশি জানা প্রয়োজন যে মিডিয়া ম্যানেজারে কোনো একটা পিকচার আপলোড করে যে কোনো সাইজের সেটা কিভাবে নিতে পারি। যেমন এটা কিরকম কোন কোন কাজে লাগতে পারে। যেমন এখানে আমাদের দরকার হচ্ছে ফুল সাইজের ইমেজ, যে সাইজের ইমেজ আপলোড করব সেই সাইজেরই পেতে চাচ্ছি। অথবা এমনও হতে পারে যে আমরা 960x300 এই সাইজেরই পেতে চাচ্ছি। ক্লায়েন্ট যে কোনো সাইজের আপলোড করুক, সেটা আমার জন্য ব্যাপার না, কিন্তু আমি চাচ্ছি 960x300 এই সাইজেরই। তারপরে দেখো এইদিকে এই যে এখানে যে ইমেজ আছে, নিশ্চয়ই এই ইমেজের সাইজ ছোট। এখন ক্লায়েন্ট তো আর ফটোশপ জানে না, ফটোশপ জানবে না যে সে ওই সাইজেরই ইমেজ আপলোড করবে এখানে। তো সেই জন্য আমরা কি করব, মিডিয়া ম্যানেজারে ইমেজের ক্রপিং এর সুবিধা দেব। ওয়ার্ডপ্রেসের কিন্তু খুব সুন্দর ইমেজ ক্রপিং এর সিস্টেম আছে, সেটা আমরা ইউজ করা দেখব। তারপরে এই যে এখানে টেস্টিমোনিয়াল সেকশনে যেটা আছে, এই ইমেজগুলো যে কিভাবে এরকম ছোট হয়ে যাবে সেইগুলো, এখানে ইমেজ আছে আলাদা সাইজের, এক একটা কিন্তু এক এক সাইজের ইমেজ, সেই জিনিসগুলো আমাদের কিন্তু ঠিক করে দিতে হবে। আচ্ছা, আমরা প্রথম থেকে আসি যে আমাদের এইখানে মনে করো ইমেজের সাইজ দরকার, তো আমরা একটু সাইজটা দেখে আসি। এখানে সাইজটা দরকার হচ্ছে 1000x400 পিক্সেল, এই সাইজের আমাদের ইমেজ দরকার। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে, তো এর জন্য প্রথমে আমাকে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, সেটার নাম আমি দিলাম স্লাইডস। তারপরে এবার এখানে আমি দিলাম স্লাইড আর ড্যাশিকন কি দিব এখানে, স্লাইড কি আছে এখানে মুখস্থ করো নাই না, এজন্য বলতে পারছো না, কেউ মুখস্থ করে ফেলবা। থাক, ক্যালেন্ডারই থাক অথবা কোনো কিছুই না থাক। আর এখানে দেখো আমার কি কি দরকার। টাইটেল দরকার, এডিটর থাকুক, পরবর্তীতে যদি আমার এডিটর লাগে কোনো সময়, দেখা যাচ্ছে যে আমার ক্যাপশন দিতে হচ্ছে এখানে, সেই জন্য এডিটরটা লাগবে। কাস্টম ফিল্ড, এটা আমাদের এখন প্রয়োজন নাই, এখানে আমাদের দরকার থাম্বনেইল, অর্থাৎ থাম্বনেইল দিয়ে আমরা হচ্ছে এইটাতে হচ্ছে এনেবল করতে পারি যে ফিচারড ইমেজ আপলোড করার যে ইউআইটা। তো এটা দিলেই কিন্তু এনেবল হবে না, এখানে আমাকে এই থিমে সাপোর্ট দিতে হবে থাম্বনেইলের জন্য। তো আমি নিচে নিয়ে আসি সেটা, অ্যাড থাম্বনেইল সাপোর্ট ইন থিম। আচ্ছা, অ্যাড থিম সাপোর্ট, এইটা খুঁজে নিয়ে আসি। অ্যাড থিম আচ্ছা, আমরা আরেকটা থিম থেকে নিয়ে আসি, এটা হচ্ছে যে কোনো থিমেই পাওয়া যাবে। WP কন্টেন্ট থিমস 2012 খুঁজে পাইতে দেরি হবে একটু। এই অ্যাড থিম, এই যে এখানে অ্যাড থিম সাপোর্ট, পোস্ট ফরম্যাট না, আর কি কি আছে দেখি। এই তো পোস্ট থাম্বনেইলস, এখানে আবার অ্যারে করে দেখাই দিতে হবে যে কোনটাতে কোনটাতে সাপোর্ট করবে। আচ্ছা, এটা অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস। এবার আমরা চাচ্ছি যে আমাদের কাস্টম পোস্টেও যেন সাপোর্ট করে। আচ্ছা, এইটাতে দেই, এটাতে দেওয়ার পরে আমরা যদি যাই এখানে ড্যাশবোর্ড, নতুন একটা কাস্টম পোস্টের মেনু আসবে। এই তো স্লাইডস,
তারপরে অ্যাড নিউ স্লাইডসে গেলে এখানে ফিচার্ড ইমেজের যে অপশন সেটা চলে আসবে। আচ্ছা, এখানে অনেক সময় যে স্পেসিফিক যদি দরকার হয়, মনে করো যে আমি চাচ্ছি না যে অন্য একটা কাস্টম পোস্ট রেজিস্টার করছি টেস্টিমোনিয়াল নামে বা অন্য একটা নামে, যেখানে আমরা চাচ্ছি না ফিচার্ড ইমেজ দিতে, ফিচার্ড ইমেজের ইউআইটা না দিতে, অর্থাৎ এখানে চাচ্ছি যে ফিচার্ড ইমেজের ইউআই না থাকতে, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তবে এখন ওয়ার্ডপ্রেস 3.9 আর ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই লাইনটা তুমি তোমার যেই থিমটা সেই থিমটাতে রেখে দিবা। সব থিমেই কিন্তু ফিচার্ড ইমেজ লাগবেই, মাস্ট বি, তো সেই জন্য আমরা এটা রেখেই দিব অলওয়েজ। আর যেটাতে আমাদের থাম্বনেইল দরকার সেটাতে আমরা এখানে কাস্টম পোস্টের সাপোর্টসে গিয়ে থাম্বনেইলটা এনাবেল করে ফেলবো, তাহলে আমাদের এখানে এনাবেল হয়ে যাবে। আচ্ছা, এইবার আমাদের ইমেজ সাইজ দিতে হবে। ইমেজ সাইজ দেওয়ার জন্য যেটা, সেটা হচ্ছে অ্যাড ইমেজ সাইজ। দেখি তো ওখানে আছে কিনা, অ্যাড ইমেজ নাই। আচ্ছা, আমরা নিয়ে আসি অ্যাড ইমেজ সাইজ। অ্যাড ইমেজ সাইজ দিয়ে সেটা ডিফাইন করে দিতে হবে। এই যে ওয়ার্ডপ্রেসের কোডেক্সে এটা আছে, অ্যাড ইমেজ সাইজ। এবার আমাকে দুইটা প্যারামিটার আছে এখানে, যে হাইট আর উইড আমরা ব্যবহার করবো, আর ক্রপ ওইটা থাকুক। এখানে হচ্ছে ক্রপ বলতে হার্ড ক্রপ আছে, তারপরে হচ্ছে সেলফ প্রোটেক্ট কি প্রপোর্শনাল ক্রপ মোড, যাই হোক ওইগুলো আমি জানি না, আমি এটাই নিয়ে আসি। এই তো ক্রপের এইটা নিয়ে আসি। আচ্ছা, আমরা ব্যবহার করে দেখতে পারি, সমস্যা না। এখানে দিলাম ইমেজ সাইজেস, এখানে ইমেজ সাইজগুলো আমরা এখানে নিয়ে আসব। তো এখানে আমরা এটার একটা আইডি দিতে হবে, তো সেটা আইডি দিলাম হচ্ছে বিগ স্লাইডার। এইটা হচ্ছে উইড, এটা হচ্ছে হাইট। উইড কত লাগবে আমাদের? 1000, আর হাইট 400, অর্থাৎ উইড এবং হাইট দিয়ে দিলাম। সেটার আইডি কি? বিগ স্লাইডার নামে। এখন আমরা কিন্তু এখানে কোয়েরি করতে পারবো যে আমাদের একটা এলআই লাগবে, এর মধ্যে এলআই এর মধ্যে আমরা নিয়ে আসবো। তো কোয়েরি করার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেটা আমরা নিয়ে আসি। তারপরে ইন্ট ফোর্স, আচ্ছা এখানে ফিচার্ড ইমেজে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কিভাবে এনাবেল করতে হয়, আর তারপরেরটা হচ্ছে আমরা কিভাবে নির্দিষ্ট স্পেসিফিক সাইজের ইমেজটা এনাবেল করতে হয়। এখন আমরা দেখবো যে ফিচার্ড ইমেজ কিভাবে আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটে আমরা ডেকে নিয়ে আসতে পারি। তো অবশ্যই সেট করতে হবে। তো আমাদের পোস্ট টাইপটা কি? স্লাইডস, আর এখানে দিব হচ্ছে -1, মানে হচ্ছে যতগুলো থাকবে ততগুলো সবগুলো শো করবে, এটা হচ্ছে -1। আর এখানে যা থাকলো থাকুক। এবার এখানে আমাদের লাগবে হচ্ছে এলআই এর মধ্যে এখানে কি লাগবে? ইমেজ। তো এলআই এর মধ্যে আমরা এখানে দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফিচার্ড ইমেজের ইমেজ এসআরসি সহ জেনারেট করে দেবে, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র ফিচার্ড ইমেজের ইউআরএল দেবে। যেটা দরকার আমি সেটাই ইউজ করতে পারি, কোনটা কোন সময় দরকার। যেমন লাইট বক্স ব্যবহার করছেন না আপনারা, এইটাতেই যদি লাইট বক্স লাগতো সেক্ষেত্রে কি হতো? HREF এ এখানে হচ্ছে বিগ ইমেজ লিঙ্ক, তাই না? বিগ ইমেজ লিঙ্ক, তারপরে এর মধ্যে থাকলো ইমেজ বা যা লিঙ্ক বা যা থাকুক তাই। তো এখন এই যে বিগ ইমেজ লিঙ্ক যদি আমার কোনো সময় দরকার হয় সেক্ষেত্রে আমার ফিচার্ড ইমেজের ইউআরএলটা লাগবে, তাই না? আর এখানে আমরা ইমেজ এসআরসি সহ ওয়ার্ডপ্রেস জেনারেটেডটা নিতে পারি। আবার কি করতে পারি? এখানে বিগ ইমেজের ইউআরএলও নিতে পারি, এখানেও ইউআরএল নিতে পারি, যে স্মল ইমেজের ইউআরএল। তো দুইভাবেই আমাদের শিখতে হবে যে কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে ইমেজের ইউআরএল পাওয়া যায়, আর আরেকটা হচ্ছে ইমেজ এসআরসি সহ পাওয়া যায় সেটা। তো হচ্ছে পিএইচপি দা পোস্ট থাম্বনেইল নামে একটা, দা পোস্ট থাম্বনেইল নামে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে ইমেজ এসআরসি সহ করে দেবে। তো এটা যদি দেখেন, এটা হচ্ছে আছে এখানে কন্টেন্ট, এই যে দা পোস্ট থাম্বনেইল। দা পোস্ট থাম্বনেইলের মানে হচ্ছে যে সে হচ্ছে একদম পোস্ট থাম্বনেইলের যে ইয়েটা সেটা নিয়ে আসবে। এখানে অবশ্যই আপনাকে চিনিয়ে দিতে হবে যে কোনটা চাচ্ছেন, কোন সেটিংসে চাচ্ছেন, আর কি কি চাচ্ছেন। তো দা পোস্ট থাম্বনেইল যদি আমরা কোডেক্সে দেখে আসি সেক্ষেত্রে আমরা আরো বুঝতে পারবো যে এটার আর কি কি অপশন আছে, কি কি প্যারামিটার দিয়ে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি।
আচ্ছা, দা পোস্ট থাম্বনেইলে এখানে হচ্ছে সাইজ, আর এটা কি, এটা হচ্ছে অ্যারে। অ্যারে দিয়ে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে এসআরসি, তারপরে হচ্ছে ক্লাস, যে ওই ইমেজের যদি ক্লাস প্রয়োজন হয় সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস জেনারেটেড ক্লাস দিতে পারি, আর অল্টার ট্যাগ। আচ্ছা, এখানে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো দা পোস্ট থাম্বনেইল এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে 4টা এমনি নর্মালি হয়। ওয়ার্ডপ্রেসে কিন্তু অ্যাড ইমেজ সাইজ 4টা ডিফল্টভাবে দেওয়া থাকে। সেটা হচ্ছে থাম্বনেইল, থাম্বনেইল হবে হচ্ছে 150x150। যদি আপনার কোনো সময় 150x150 সাইজের ইমেজ লাগে সেক্ষেত্রে আপনাকে অ্যাড ইমেজ সাইজ করে ডিফাইন করা লাগবে না, কারণ এটা ওয়ার্ডপ্রেস নিজেই ইনক্লুড করে রাখছে। যেমন ওয়ার্ডপ্রেস শর্টকট ইনক্লুড করে রাখে নাই, গ্যালারি শর্টকট যে শর্টকট রেজিস্টার না করলেও পাই। তারপরে ওয়ার্ডপ্রেস কাস্টম পোস্টও ইনক্লুড করে রাখছে। কয়টা? 4টা। 4টা কি কি বলেন তো? না, কাস্টম পোস্ট, কাস্টম পোস্ট হচ্ছে মানে পোস্ট ইনক্লুড করা আছে পোস্ট, পেজ, অ্যাটাচমেন্ট, মিডিয়া। গতদিন দেখাইছি, মনে নাই? আচ্ছা, তো এখানে 4টা ইমেজের সাইজও সে ইনক্লুড করে রাখছে। এটা থাম্বনেইল, যার সাইজ হচ্ছে 150x150। মিডিয়াম, মিডিয়ামের সাইজ হচ্ছে এখানে ডিফল্ট এই যে 300x300 পিক্সেল ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কেন বলছে? যদি আপনি একটা ইমেজ আপলোড করেন যেটা সাইজ হচ্ছে 240x320, বা সেই ক্ষেত্রে আপনার ইমেজের সাইজটা হয়ে যাবে হচ্ছে 300 ইন্টু এদিকে যত আসে, ঠিক আছে? অর্থাৎ 300 পিক্সেল ম্যাক্সিমাম হবে। যদি কোনো হাইট উইডথ বেড়ে যায় সেটাই ক্রপ করবে ওয়ার্ডপ্রেস। তারপরে এখানে আছে লার্জ, লার্জটা হচ্ছে এই সাইজের, আর ফুল সাইজ তো আপনি যেই সাইজ আপলোড করবেন সেই সাইজ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আদার রেজুলেশন যদি আপনি পেতে চান, এখান থেকেও আপনি ডাইরেক্টলি কল করতে পারেন অ্যাড ইমেজ সাইজ না করেও। তবে আমাদের হার্ড ক্রপ করে দেওয়া উচিত, অ্যাড ইমেজ সাইজটাই দিয়ে দেওয়া উচিত, যাতে ওয়ার্ডপ্রেস আগে থেকেই ক্রপ করে রাখে। কারণ যখন ইউজার ভিজিট করবে আপনি যদি এইভাবে সাইজটা দেন সেই ক্ষেত্রে সেই কিন্তু তখনই ক্রপ করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে পেজের সাইজের লোডটা দেরি হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি আগেই ফাংশন থেকে বলে রাখি তুমি ক্রপ করে রাখো, সেক্ষেত্রে এরকম যে গাছের আম আছে আমি পেড়ে প্যাকেট করে রাখলাম একটা, আরেকটা হচ্ছে কেউ কিনতে আসলো আমি তখনই হচ্ছে আম পেড়ে প্যাকেট করে দিলাম। তো এক্ষেত্রে আমাদের দ্বিতীয়টাই লাভজনক হচ্ছে, কিন্তু সেটা একটু দেরি হবে আর কি। দেখা যাচ্ছে আমার অনেক বেশি আমের প্রয়োজন, অনেক বেশি ফিচার্ড ইমেজ আছে, সেক্ষেত্রে সে ক্রপ করার সময় অনেক দেরি হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো এটা যদি আমি নিতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে আমি খুব সহজেই এটা কল করে নিতে পারি। আচ্ছা, আমরা এইটা নেই। এখান থেকে আমরা বললাম যে প্রথম ভ্যালুটা হচ্ছে সাইজ, তারপরে এর আর কোনো অ্যাট্রিবিউট বা যাই হোক এখানে যেটা আছে সেটা যদি আমাদের প্রয়োজন হয়, তো এখানে আমরা নিয়ে আসি। তো এখানে আমাদের এটা দরকার নাই, কারণ এটা আমাদের লাগবে না, এটা আমরা কেটে দিই। অর্থাৎ আমাদের ইমেজের কোনো ক্লাস আসার দরকার নেই। তো দা পোস্ট থাম্বনেইল এখানে আমাদের কোনটা বসবে বলেন তো? এই যে ফাংশন পিএইচপিতে যেই সাইজ আমি এখান থেকে দিলাম বিগ স্লাইডার, সেইটা এখানে প্রয়োজন হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইমেজ এই দুইটা স্লাইডে এখানে থাকুক, আমরা নতুন একটা স্লাইড যুক্ত করব এবং সেটার দেখবো যে কি আসছে, এবং বড় সাইজের একটা ইমেজ আপলোড করব সেখানে। টেস্ট ফিচার্ড ইমেজ। আচ্ছা, এটা একটু রিলোড করতে হবে, তা নাহলে সে আমরা পরে দিলাম তো এই জন্য। ফিচার্ড ইমেজ, বড় সাইজের ইমেজ কই পাই, নিয়ে আসি দেখি। আচ্ছা, এই ইমেজটার সাইজ কত? ডিটেলস না, আচ্ছা 1920x1200। এটা আমরা আপলোড করে দেখি যে এটা আমাদের ঠিকঠাক মতো ক্রপ হয় কিনা। 1920 আচ্ছা, এবার আমি এটা আপডেট করি। আপডেট করার পরে এখানে জাস্ট রিফ্রেশ দেই। আচ্ছা, এবার দেখেন এই ইমেজটা ক্রপ হয়েছে। আমি ভিউ ইমেজে যদি যাই, দেখেন এখানে ইমেজ 1000x400। এটা কোথা থেকে আসলো? ফাংশন পিএইচপি থেকে আসলো। অর্থাৎ সে যত সাইজেরই ইমেজ আপলোড করুক না কেন, আমার যে সাইজ সেই সাইজে কিন্তু ইমেজ ক্রপ হয়ে যাচ্ছে। তো এখানে ক্রপ হওয়ার পদ্ধতিটা আপনারা দেখলেন। আর এই ইমেজটা যদি আমি আরেকটু দেখে আসি, সেক্ষেত্রে দেখেন এই ইমেজের কিন্তু মাঝখান থেকে সে ক্রপ করছে।
এখানে আপনি যান, দেখেন এই পর্যন্ত আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই পর্যন্ত আছে, অর্থাৎ সে এখান থেকে এইটুকু নেছে এবং এখান থেকে এইটুকু নেছে, অর্থাৎ সে কিন্তু ক্রপ করবে মাঝখান থেকে। এখন আপনি চাইলে এটা সেটিং চেঞ্জ করতে পারেন যে কোথায় থেকে ক্রপ হবে, তো মাঝখান থেকে ক্রপ হওয়াটাই ভালো। অন্য জায়গা থেকে ক্রপ হলে দেখা যাচ্ছে সমস্যা হবে। তো তো এখান থেকে চেঞ্জ করতে হলে আপনি এই যে এখান থেকে দেখতে পারেন যে যে অ্যাড ইমেজ সাইজের যে কোডেক্সটা আছে, সেই কোডেক্স থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন যে কোথা থেকে কি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইভাবে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইমেজের ইউআরএল নিয়ে আসা। তো আমাদের লাইট বক্স লাগবে, যখন লাগবে তখন আমরা ওইটা দেখে নিব। অর্থাৎ লাইট বক্স লাগবে কোথায়, আমি একটু দেখি। এই যে এখানে, এই যে যেই চোখ চিহ্নটা, এখানে লাইট বক্স, এখানে যদি আমি যাই সেক্ষেত্রে একটা ইমেজ এখানে শো করবে, অথবা ভিডিও দিলে ভিডিও শো করবে। সেটা আমরা অপশন প্যানেল থেকে সেট করে দিব। তখন আমরা দেখবো যে কিভাবে ইমেজের ইউআরএলটা পাওয়া যায়। এখানে কিন্তু আমার অ্যাড এই যে দা থাম্বনেইলের দিলে কিন্তু কাজ করবে না। দা থাম্বনেইলের কাজ কি, এখানে কোনো ইমেজ এসআরসি কোড আছে নাই, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস আমাকে মানে দিয়ে দিয়েছে। তো তাহলে আমরা দেখলাম যে কিভাবে যে কোনো সাইজের ইমেজ আমরা ওইখান থেকে আপলোড করতে পারি এবং সেটা রিসাইজ করে নিয়ে আসতে পারি। তো এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। এই এক একটা জিনিস শিখতে কমপক্ষে মানে 20 থেকে 25 দিন করে সময় লাগছে। আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে এখানে কিভাবে কোয়েরি করে আনলাম। তারপরে দেখি যে আর কি কি অপশন আছে এখানে। এটা একটা উইজেট হতে পারে, টেক্সট উইজেট হতে পারে, যে ইমেজের একটা ডান দিকে থাকবে, এটা আমরা শর্টকাট দিয়েও করতে পারি। লিস্টগুলোও শর্টকাট দিয়ে করব, যে লিস্ট দিয়ে লিস্ট টাইটেল, লিস্ট নাম্বার, তারপরে হচ্ছে কন্টেন্ট, এরকম ভাবে শর্টকাট থাকবে এখানে। প্রত্যেকটা জিনিস শর্টকাট দিয়ে করতে হবে। হ্যাঁ, ইমেজটাও আনবো শর্টকাট দিয়ে। ইমেজটা আইএমজি ইজিক্যাল টু ইমেজের লিঙ্ক দিলে সেই যে ইমেজটা আনবে সেই ইমেজটা এখানে চলে আসবে, এরকম। আচ্ছা, করেই দেখাই, কোনো সমস্যা না। এখানে হচ্ছে আমাদের যদি দেখি, উই বুল্ড অসাম টেমপ্লেট। হ্যাঁ, এটা শুধু নড়ে যাচ্ছে। শর্টকাট হবে এই টোটালটার, যে টোটালটা আছে সেই টোটালটার শর্টকাট হবে এইটার। এখানে ইমেজটা যেটা, সেই ইমেজটা লিঙ্কটা আসবে হচ্ছে এখানে। আচ্ছা, আমরা টোটালটা নিয়ে নিই। এই শর্টকাটটা কেমন হতে পারে সেটাও আমি এখান থেকে একটু আপনাদের বিল্ড করি। এখানে নরমালি লিখি, সেটা মনে করেন এটা নাম কি দিব, ফিচার্স আইএমজি ইজ ইকুয়াল টু যে ইমেজটা, সেই ইমেজটার লিঙ্ক হবে এখানে। তারপরে এটা হবে টাইটেল, আর এইটুকু হবে হচ্ছে ডিসক্রিপশন। তো এখানে আমি দিলাম টাইটেল ইজ ইকুয়াল টু কি হবে, এইটা টাইটেল, এইটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন ডিএস দিলাম। আর এটা হচ্ছে ডাবল শর্টকাট হবে, কারণ এর মধ্যে আমি চাচ্ছি যে আরেকটা শর্টকাট রেজিস্টার করতে। কারণ এর মধ্যে আরেকটা শর্টকাট রেজিস্টার করব কোনটা, এই যে এইটা, এক একটা আইটেমস। তো এটার আমি নাম দিতে পারি, মনে করেন এফ লিস্ট, ফিচার লিস্ট। তো এটার হতে পারে হচ্ছে নাম্বার, ফার্স্টটার নাম্বার হচ্ছে 1, তারপরে কি টাইটেল, টাইটেল এখানে আমি নিয়ে আসি, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তো এখানে হচ্ছে টাইটেল, আর তারপরে হচ্ছে আরেকটা হবে হ্যাঁ, এইখানে হবে টাইটেল কপি, আর এখানে হবে হচ্ছে টেক্সট নিয়ে আসি, এইটা হবে টেক্সট। এইভাবে আমরা এখানে অনেকগুলো দিব, এখানে দিতে পারি একটু, এইটা একটা,
দুইটা, তিনটা, ইউজার ইচ্ছা মতো তার এখানে কন্টেন্ট সে চেঞ্জ করতে পারবে, এভাবে দিতে পারি। তো এটা হচ্ছে একটা কঠিন পদ্ধতি আর কি, ইউজারের জন্য কঠিন হয়ে যেতে পারে। এর চাইতেও সহজ পদ্ধতি আছে, তো সহজ পদ্ধতি আমরা দেখব যখন কাস্টম পোস্ট করে করব এবং কাস্টম পোস্টগুলো লিস্ট আকারে নিয়ে আসবো, তখন আমরা এটা দেখব। এখন এইভাবেই দেখি। তো এখানে আমাদের শর্টকাট কয়টা দেখেন তো? দুইটা শর্টকাট, একটা হচ্ছে ফিচার যেই টোটালটা, এইটা তো আমরা টোটালটা নিয়ে যাই ফাংশন পিএইচপি তে নিয়ে যাই, এখানে থাকার তো আর কোনো দরকার নাই এদের, তাই না? এইটা কাট করে নেই। আর ফাংশন পিএইচপি তে আমরা ডাবল শর্টকাট রেজিস্টার করি একটা। এটার একটা নাম দেই, নামটা হচ্ছে ফিচার্স ওভার র্যাপার। আর রিটার্নের এখানে আমরা এইচটিএমএলটা পেস্ট করে দেব। এখানে আমাদের ফিচারের যে কোনটা কোনটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। ফিচারে ব্যবহার করা হয়েছে আইএমজি আর টাইটেল। তো এখানে হচ্ছে আইএমজি ডিফল্ট ভ্যালু থাকবে না, আর আরেকটা থাকবে হচ্ছে টাইটেল। টাইটেলেরও ডিফল্ট ভ্যালু না থাক সমস্যা নেই, ইউজার দেবেই। তো এখানে হচ্ছে আরেকটা আছে বোধহয় ডিসক্রিপশন। ডিসক্রিপশন তো এখানে আমরা যাই, এখানে কি হবে, কোটেশন কোটেশন ডট ডট টাইটেল, তারপরে এখানে হবে ডিসক্রিপশন। আর ইমেজ আছে, এই যে ইমেজ এসআরসি থেকে, এই যে এসআরসি আইএমজি ইমেজ। তারপরে হচ্ছে এইখানে যে কন্টেন্টগুলো আসবে স্টেপ, এক একটা স্টেপ, এই যে স্টেপ আমি এখান থেকে দেখে আসি বা নতুন একটা জায়গাতে রাখি। এই যে এক একটা স্টেপ বোধহয়, হ্যাঁ এইটাই ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, এটা হচ্ছে এক একটা স্টেপ। তো এখানে এখানে আমাদের স্টেপের একটা অংশ আমি নিলাম, আর এখানে কি করব, গেট, এটা না এটা না, আমি আগে এটা একটু রেখে দিই। হ্যাঁ এখানে তো রাখাই আছে। এটা হচ্ছে এই যে এইটা আর কি, ডু শর্টকাট করে কন্টেন্টটা নিয়ে আসতে হবে। ও আপনাদের ডু শর্টকাট করানো হয়নি না? আচ্ছা এটা গুগল থেকে নিয়ে আসি। এটা এরকম করে কেন? আচ্ছা একটু করার চেষ্টা করতে পারি। ডু শর্টকাট দেন এর মধ্যে কন্টেন্ট। তাহলে আমাদের এই অংশটুকু আর লাগবে না, কারণ এইগুলো হচ্ছে আমরা ডাইনামিকলি নিয়ে আসবো, তাই না? একটা দুইটা, এটা লাগবে, এই ডিপটা তো আমাদের দরকারি। আচ্ছা এটা 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 এটার, এটা কার, হ্যাঁ এইটা হচ্ছে এটার, আর এটা হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে এই অংশটুকু আমরা কন্টেন্টকে ডু শর্টকাট করব, কারণ এর মধ্যে আমরা আরেকটা শর্টকাট ইনসাইড করতে যাচ্ছি। শর্টকাটের মধ্যে শর্টকাট নিতে হলে অবশ্যই সেই কন্টেন্টকে ডু শর্টকাট কন্টেন্ট করতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো আরেকটা শর্টকাট আমরা নেই, এটার নাম দেই ফিচার আইটেমস। আচ্ছা শর্টকাটের নাম আমরা এখনো দেই নাই, ফিচার্স। আর এখানে ফিচার্স র্যাপার শর্টকাট, ফিচার্স র্যাপার শর্টকাট। আর এখানে হচ্ছে ফিচার্স আইটেম শর্টকাট, এইটার নাম হবে হচ্ছে এফ লিস্ট। এফ লিস্ট
তো এখানে আমাদের কি কি হবে, নাম্বার, টাইটেল, টেক্সট। নাম্বার ডিফল্ট ভ্যালু দরকার নাই, টাইটেল, টেক্সট এখানেই করে ফেলি। নাম্বার হচ্ছে তারপরে এটা হচ্ছে টাইটেল, টেক্সট। আর এটা নিয়ে যাই, এইটা এখানে দেই। অর্থাৎ এই কন্টেন্টগুলো আমরা ডাইনামিক করলাম যাতে শর্টকাট দিয়ে ইউজার দিতে পারে। তো এখন এটাকে ডু শর্টকাট করি। যদিও ইমেজ সাইজটা আমরা এখানে থেকে নিয়ে আসি কপি ইমেজ লোকেশন করে আপাতত। আর এবার এটাকে আমি পিএইচপি ইকো ডু শর্টকাট এবার এর মধ্যে দিয়ে দিই, শর্টকাটটাকে প্রিন্ট করে। আচ্ছা এই ডিপটা কিসের, এই ডিপটা হচ্ছে এইটা না, আচ্ছা ডাটা বিজি, এটা কিসের ব্যাকগ্রাউন্ড। এবার রিফ্রেশ দেই। আচ্ছা তাহলে আমাদের এই কন্টেন্টটা আসছে এখন হচ্ছে শর্টকাট থেকে, আমরা বুঝে ফেললাম শর্টকাট থেকে, কারণ আমরা একই কন্টেন্ট দিছি, একই কন্টেন্ট এখানে চলে আসছে, আর এখানে আমরা চেঞ্জ করেছিলাম। তো ইউজার কিন্তু এখন ইচ্ছা মতো এই ইমেজটা চেঞ্জ করতে পারবে, তারপরে এই কন্টেন্ট ইচ্ছা করলে চাইলে সে চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করে সে তার ইচ্ছা মতো কন্টেন্ট দেবে। আমি আরেকবার বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা কি করলাম, এখানে দুইটা শর্টকাট রেজিস্টার করলাম। একটা হচ্ছে টোটাল ফাংশন র্যাপারের জন্য, ফাংশন র্যাপারের জন্য যেখানে আমাদের যেখানে যেখানে ডাইনামিকলি কন্টেন্ট দরকার সেখানে সেখানে ডাইনামিকলি কন্টেন্ট নিলাম, আর এখানে আমি ডো শর্টকাট কন্টেন্ট করলাম। এই শর্টকাটটা আমার আরেকটু ইয়ে হতো যদি শর্টকাটটা এমন হতো, ফিচার্স, এখানে টাইটেল থাকতো, এখানে ডেসক্রিপশন থাকতো, এখানে ইমেজ থাকতো, তারপরে এখানে থাকতো হচ্ছে ক্যাটাগরি, যে হোম পেজ। তাহলে এইটুকু শর্টকাট আমাদের দরকার ছিল। এইটুকু শর্টকাট হলে ব্যাপারটা হয়তো কি, এই যে এইগুলো হচ্ছে একটা কাস্টম পোস্ট থাকতো, কাস্টম পোস্টের একটা ক্যাটাগরি থাকতো হোম পেজ নামে, তাহলে আমি ইচ্ছা মতো এইগুলা দিতে পারতাম, দিলে আমার শুধুমাত্র এই শর্টকাটটুকুতে হয়ে যায়। তো কিন্তু এইটুকু জানতে হলে আমাদের আরো বিশদ জানতে হবে। আপনারা এই ক্লাসগুলো প্র্যাকটিস করেন, আমি নেক্সট ক্লাসে বোঝাই দেবো যে এইটুকু শর্টকাট করলেই কিভাবে ইয়া হয়। তো আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য এতটুকু শর্টকাট রেজিস্টার করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্লাইডারের জন্য এতটুকু শর্টকাট থাকবে, যা কন্টেন্ট থাকবে অ্যাডমিনে, এই সেকশনের জন্য শর্টকাট থাকবে অতটুকু, এই সেকশনের জন্য এতটুকু শর্টকাট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের জন্য। এবং আমরা কি করব, হোম পেজ বিল্ডের জায়গায় এখানে একটা মেনু দিয়ে দিব যে ইনসার্ট থিম শর্টকাট। এবার এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে, এসে এখানে দিতে হবে ইনসার্ট ক্যাটাগরি, অর্থাৎ ইউজারকে শর্টকাটও জানতে হবে না, কোনো কিছু জানতে হবে না, ইউজার জাস্ট সেকশন নেবে, যেই সেকশন দরকার সেই সেকশন হবে, সেই সেকশন ইনসার্ট করবে, তার হোম পেজগুলো এইভাবে বিল্ড হয়ে যাবে যেভাবে দরকার তার। দেখা যাচ্ছে যে এই ফ্রম দ্য ব্লগ এই সেকশনটা দরকার হচ্ছে স্লাইডারের নিচেই, কিন্তু এখন যদি আমরা করতে চাই HTML CSS অনেক কিছু জানা লাগছে, কিন্তু তখন আমরা জাস্ট শর্টকাটটা ওখানে দিব, ফ্রম দ্য ব্লগ ওখানে চলে আসবে, শর্টকাট যেখানে দিব সেখানে সেটা চলে আসবে, এইরকম ব্যাপারটা। তো এইভাবে আমরা পরবর্তীতে করব। তো আপনারা ক্লাস যতটুকু হচ্ছে ততটুকু প্র্যাকটিস করার চেষ্টা করেন। আর কি কি প্রশ্ন করছিলেন এখন করেন।